এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক উইল সেভ অ্যান্ড ডুইং গ্রেট। তো চলো আজকের ব্লগটা খুব তাড়াহুড়োর মধ্যে স্টার্ট করছি। তো আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে আজকে অনেক ভালো লাগবে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর কোনো রকমে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটাতে যাব, কিন্তু এখন তো প্রায় শীত পড়ে গেছে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, তো কোনো রকমই আমরা সময় বের করতে পারছিলাম না। তো ও বলল যে চল আজকে দুজনে মিলে ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে ওই 30 থেকে 40 মিনিট মতন সময় লেগেছে বাইকে আসতে। এখানকার নামও বারাকপুর, গোপালনগর থানার অন্তর্গত, উত্তর 24 পরগনা জেলার ভেতরেই পড়ে। এখানে আসতে গেলে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন পড়ে না। জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালাতে ঘেরা, আর এতটা সুন্দরভাবে এখানে মেনটেন করা দেখে খুবই ভালো লাগছিল। আপনারা সকলেই আসতে পারেন। আর এই বাড়িটার মধ্যে সামনেই রয়েছে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আর তার পাশে তার স্ত্রীর মূর্তি আছে। আমার বাড়ি বনগাঁ হওয়া সত্ত্বেও আমি এমন অনেক জায়গা আছে যেগুলো যাইনি। সেগুলো হয়তো আমার বাড়ি থেকে বেশ কিছুটা সময় লাগে। আসলে একা একা কোনো জায়গায় ঘোরা যায় না, বা আমি তেমন একটা রাস্তাঘাট চিনি না, ওই জন্যে আমি একা একাও বেরোতে পারি না। তো যাই হোক, ওর সুবাদে এইসব জায়গাগুলো এসে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর আমি ঘুরতে খুবই ভালোবাসি। আর এইসব জায়গা একটা অন্যরকম অনুভূতি। আমরা এখানে ওই 10 থেকে 15 মিনিট মতনই সময় ছিলাম। আর ও আমাকে কিছু কিছু জিনিস দেখাচ্ছিল। তারপরে ওকে বললাম যে তুই এখানটায় দাঁড়া, এই বাড়িটার সামনে, আমি তোকে একটা ফটো তুলে দিই। এই বুনু দুটো বাড়িটার সামনেই বসেছিল, মনে হয় পড়তে এসেছে। তো বুনু দুটোকে বললাম যে তোমরা একটু সাইডে দাঁড়াও, আমি ওকে ফটো তুলে দিই। তো বুনু দুটো সত্যিই খুবই ভালো ছিল, খুবই মিষ্টি ছিল, ওই জন্য আমি আবদারটা করেছিলাম। তো ওখানটায় দাঁড়াই, ওকে আমি একটা ফটো তুলে দিই। এরপরে আমরা দুজনে মিলে কয়েকটা ছবি তুলি আর ভিডিও করি। তারপরে এখান থেকে বেরিয়ে যাই। আমি এক্স্যাক্ট ঠিকানাটা যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আর আমি খুব একটা বেশি তথ্য দিতে পারছি না, কারণ আমি খুব একটা বেশি জানি না। তো যাই হোক, এরপরে পাশেও একটা পার্ক ছিল, তো আমাদের ওখানে যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে এখন ওটা বন্ধ থাকে। আমি ভেবেছিলাম হয়তো আমরা যে টাইমটাতে গেছি বা এই টাইমটাতেই বন্ধ, কিন্তু ওনারা বলল যে না, ওটা এখন জনসাধারণের জন্য খোলা হয় না। তো ঠিক আছে, পাশেই যে ঝুলন্ত ব্রিজটা আছে আমরা ওখানটাতে যাই। এই ঝুলন্ত ব্রিজটাতে আমি অনেক বছর আগে এখানে এসছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে সরস্বতী পুজোর দিন। তখন অত শত জানতাম না, তখনও ওদের সুবাদে ওরা যেখানে যেখানে আমাকে নিয়ে যেত, ওদের জন্যই আমি একটুখানি ঘুরতে পারতাম। আর এখন মিঠুনের জন্য ঘুরতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানেও আমরা ওই 5-7 মিনিট মতন ছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসেছি বনগাঁর একটা রোলের দোকানে। আসলে আমাদের একটু খিদে পাচ্ছিল, আর এখানকার রোলটা খুবই আমাদের ভালো লাগে। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা এগ পানির রোল। আমরা একটা পানির রোলই নিয়েছিলাম, দুজনা শেয়ার করে খাচ্ছিলাম। আর একটা দাদু এসে বলে যে ওনাকেও একটা রোল খাওয়াতে, তো আমরা ওনাকে একটা রোল খাইয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে এরপরে আমরা যাব চাঁদপাড়াতে। ওর যে হেলমেটটা আগের দিন আমরা দেখতে গেছিলাম, তখন তো সেটা ছিল না। তো ও কালকেই ফোন করে, তো ওরা বলল যে হ্যাঁ আবার স্টক এসেছে। তো দুজনে মিলে ভাবছিলাম যে রোলটা খাওয়ার পরে ওখানেই যাব, না হলে আবার হেলমেটটা আউট অফ স্টক হয়ে যাবে। তো অনেক দিন ধরেই আমরা ভাবছি যে একটা নতুন হেলমেট কিনবো, কিন্তু যেহেতু পাচ্ছিলাম না, তো ওই জন্য নেওয়া হচ্ছিল না। আর যখন আজকে এসেছে, তো ভাবলাম যে যত তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা চাঁদপাড়াতে যাব। তো চাঁদপাড়াতে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো এখন রোলটা খেয়ে নিই, তারপরে চাঁদপাড়াতে যাই। আকাশটা এতটাই সুন্দর লাগছিল যে আমি আর না রেকর্ড করে থাকতে পারিনি। আর আকাশটা দেখতে দেখতেই চলে এসেছি আমাদের হেলমেটের দোকানে। বেশ কিছুক্ষণ সময় লেগেছে, আর এখানে কিন্তু হিউজ কালেকশন আছে। তো আমাদের তো আগে থেকে পছন্দই ছিল যে আমরা কোনটা নেব।
তার মধ্যেও উনি কিছু কালার দেখাচ্ছিল যে আমাদের যদি ওইগুলো পছন্দ হয়, কিন্তু আমাদের একদম ব্ল্যাকটাই মানে পছন্দ ছিল, আর বিশেষত ওর। তো এই হেলমেটটাই আমরা নেব ভাবছিলাম। হেলমেটটা নেওয়া হয়ে গেছে, এখনও পরে দেখছি যে ঠিকঠাক কমফোর্টেবল লাগে কিনা। আমি হেলমেট সম্পর্কেও বেশি কিছু জানি না, তাই তেমন একটা মানে বলতে পারছি না। আমি জাস্ট লুক ওয়াইজ বুঝতে পারলাম যে হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগছে, ক্লাসি লাগছে। তো এই হেলমেটটাই পছন্দ, আর উনিও বললো যে হ্যাঁ, হেলমেটটা খুবই ভালো। দেন ও একটু পরে দেখছিল যে ঠিকঠাক কমফোর্টেবল লাগছে কিনা, তারপরে ও আমাকেও পরায়। আসলে আমার হেলমেট পরতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় আমার মাথায় খুব একটা পাহাড় কেউ চাপিয়ে দিয়েছে। খুব আনকমফোর্টেবল ফিল হয়, বদ্ধ বদ্ধ একটা, মানে মনে হয় যে কেউ আমাকে বেঁধে রেখে দিয়েছে। কিন্তু সেফটিটাও তো দেখতে হবে, তো সেফটির জন্যই মেনলি আমি পরি। তো এখন আমাদের কাছে যেহেতু দুটো হেলমেট হয়ে গেছে, এখন আমরা অনেকটা দূর হলেও একটুখানি ঘুরতে যেতে পারবো নির্দ্বিধায়। তো যাই হোক, এই ছোটো ছোটো খুশিগুলো আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এখন ও পেমেন্ট করছে, আর এখানকার কালেকশন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হিউজ কালেকশন, আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই এখানে আসতে পারেন। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি বনগাঁতে। বনগাঁতে এসে আমরা ফুচকা খাই, তারপরে ও আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়েছে, আর ও সোজা বাড়িতে চলে যায়, কারণ আমার এখন ছোটো মাসির বাড়িতেও যেতে হবে। A few moments later. ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এসেছি দিদাকে নিয়ে সোজা ছোটো মাসিদের বাড়িতে। আসলে দিদা আমার জন্য বসেই ছিল, আমি ড্রেসটা চেঞ্জ করেছি, আর মেকআপ তো আমার করাই ছিল, ওর উপরে একটু টাচ আপ করে চলে এসেছি। আজকে ছোটো মাসিদের বাড়ি কার্তিক পুজো, মাসি সকাল থেকেই বলে রেখেছিল। তো এসে এই পুচকিটার সাথে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে ছোটো মাসির ননদ, সোমা মাসি, সোমা মাসির ছেলে। আর পাশে যে মেয়েটা দেখছেন, ওটা হচ্ছে সোমা মাসির মেয়ে। এটা সায়ন্তিকা, আমার ছোট মাসির একমাত্র মেয়ে। ও যতটা না বড় হয়ে গেছে, এখনও ভেতর থেকে ছেলে মানুষই আছে, এখনও সেই বাচ্চাদের মতনই দুষ্টুমি করে। তো যাই হোক, এখনও মেকআপ করছিল, তো আমি বললাম ওকে একটু হাই করতে, তো ও এইভাবেই হাইটা করলো। এখানে রান্না হচ্ছে ঠাকুরের জন্য ভোগ, আর সকলের জন্য প্রসাদ, পোলাও, খিচুড়ি আর পনির আলুর তরকারি, আর ছিল চাটনি। কার ফোন বাজছে? কার ফোন বাজছে? মাটি নিয়ে আইছি তো। বারান্দাতে পুজো হচ্ছিল, আর এর মধ্যেই আমি পায়েল দিতে বাড়ি গিয়ে মিমিকে আর মৌরাক্ষীকে নিয়ে এসেছি। আর মিমি এখানে মৌরাক্ষীকে আমাকে টাচ করতেও দিচ্ছে না। মিমি বলছে এটা আমার মাসি, ওই জন্য আমারও ব্যাগটাও নিয়ে রেখেছে। মৌরাক্ষীকে একদমই দেবে না, এতটা পরিমাণে ও বদমাইশ। এটা ওর মাসির ব্যাগ, তাই জন্যে এটার পরে শুধুমাত্র ওরই অধিকার আছে। এটা কোনো কথা হলো? ওটা কার? তোমার মাসিরটা? আমি কে হই? নেব? আর দেবা না? দাও দাও। সবাই যেহেতু পুজোতে বসেছে, তো আমি ভাবলাম যে আমিও একটু পুজোতে বসি। তো ওদের নিয়ে আমি বসেছিলাম, কিন্তু মিমি এত পরিমাণে দুষ্টুমি করে যে স্থিরভাবে কে বসবে। তো এখানে পুজো চলছিল, আর তেমন বেশি কেউ উপোস ছিল না, মাসি, মেসো আর সায়ন্তিকাও উপোস ছিল। আর সবাই যেহেতু মাথায় একটা তুলসী পাতা না বেলপাতা দেওয়া হয়েছে, তা ওই পুচকুর মাথায় কেন পাতা দেওয়া হয়নি, তা ও একটা আম পাতা নিয়ে এসে নিজের মাথায় দিল। তারপরে দেখতে দেখতে মাসি সকলকে তাপ দিচ্ছিল, তো আমি মিমি মৌরাক্ষীকেও দিয়ে দিলাম, আর আমার মাথাতেও নিয়ে নিলাম।
পুজো এখানে খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। এখানটায় গান বাজছে, তাই সব বাচ্চাগুলো নাচানাচি করছে আর বারান্দাতে চলছে প্রসাদ বিতরণী। যেহেতু এদিকটাতে মাসি, পায়েলদি আরও সকলে বড়রা রয়েছে, আর আমি এদিকটাতে আছি বাচ্চা কাচ্চাগুলোকে দেখছি যাতে ওরা পড়ে না যায়, আর একে অপরের ঘাড়ে পড়লে তারপরে আবার মারাপিট বেঁধে যাবে। তো আমি এদিকটাতেই সামলাচ্ছিলাম, আর আমার সাথে ছিল সোমা মাসি। এরপরে মাসি আমাদের বলল যে আমাদের খেতে বসতে। তো আমি, দিদা, মিমি, মৌরাক্ষী, বদ্দিমাসি আর বড় মেসো সবাই মিলে বসে পড়েছিলাম, আর আমাদের সাথে আরও 2-1 জন ছিল। আর সঞ্চি এখানে বিতরণী করছিল। যেহেতু মেসো একা একা ছিল, তো মেসোকেও একটুখানি সঞ্চি হেল্প করছিল, আর সঞ্চি যখন বসে তখন আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম। তো এইভাবেই চলছিল, যেহেতু লোক খুব কম আর জায়গাটাও ছোট। ঠাকুরের প্রসাদ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল। এরপরে আমরা সকলেই বাড়ি চলে এসেছিলাম। A few moments later. বাড়ি চলে এসেছি। আমাদের পাড়াতে যেহেতু আজকে বাউল গান হচ্ছে, তো দিদাকে এখানে বসাতে এসেছিলাম। আজকের ব্লগটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।